হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। তোমরা সকলে এখানে যারা ক্লাস করছো তারা সকলেই জানো এখানে প্রতিনিয়ত জেনারেল সায়েন্সের ক্লাস পড়ানো হয়। যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এছাড়া টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। আজকে আমরা মেনসুরেশনের আরো একটা পার্ট আলোচনা করতে চলে এসেছি। আজকের পার্টে আমরা দেখব বর্গক্ষেত্র থেকে অর্থাৎ স্কয়ার থেকে কি কি ধরনের কোশ্চেন বিগত দিনের পরীক্ষাগুলোতে এসেছে। আজকে আমরা সেই ধরনেরই কোশ্চেনগুলো করব। তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকের প্রথম কোশ্চেন দেখো দিয়েছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে এত, কত সময়ে একজন ব্যক্তি এত কিলোমিটার পার আওয়ার বেগে চলে মাঠটিকে কর্ণ বরাবর অতিক্রম করতে পারবে। তাহলে মনে করো এটা একটা বর্গাকার মাঠ রয়েছে, এই মাঠটার ক্ষেত্রফল আমরা জানি এবং বলে দিয়েছে একজন ব্যক্তি এইখান থেকে জাস্ট এখানে যাবে অর্থাৎ কর্ণ বরাবর মাঠটাকে অতিক্রম করবে, তাহলে তার কত সময় লাগবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কর্ণ বরাবর যেহেতু অতিক্রম করবে তাহলে আমাদের আগে কি বের করতে হবে? কর্ণ বের করতে হবে। কর্ণের দৈর্ঘ্য কত সেটা জানতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি লাগে? তার বাহুর দৈর্ঘ্য জানতে লাগে। বাহুর দৈর্ঘ্য কোথা থেকে আমরা বের করতে পারবো? তার ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। ক্লিয়ার? আশা করছি সূত্রগুলো তোমাদেরকে বলতে লাগবে না। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হয়? এটা, তাই তো? কর্ণ, তার সূত্র হয় √2 ইন্টু বাহু। ঠিক আছে? পরিসীমা সেটা হয় 4 ইন্টু বাহু। এই হচ্ছে তিনটে ফর্মুলা। তো আগে আমরা এই যে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে সেখান থেকে আগে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের বাহু ইজ ইকাল টু √24200। এটাকে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। 2 ইন্টু 121 ইন্টু 100। কেন লিখলাম? তার কারণ হচ্ছে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। 121 মানে আসবে কত? 11। 10-এর রুট করলে 100 রুট করলে কত আসবে? 10, আর √2 পড়ে রইল। তাহলে আমাদের আসছে 110 √2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য বেরোলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি কি √2 ইন্টু বাহু বা বাহু ইন্টু √2। তাহলে 110 √2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে, তার সঙ্গে একটা √2 গুণ হবে। তাহলে আসছে কত? √2 গুণ করলে 2 হয়, তাহলে আসছে 220। এত আমাদের মিটার চলে আসলো। কি এত মিটার আসছে আমাদের বর্গক্ষেত্র এই ক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য। এই পর্যন্ত গেল আমাদের প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমাদের বলে দিয়েছে যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলছে। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, এটার থেকে আমাদেরকে যদি মিটার পার সেকেন্ডে নিতে হয় তাহলে সব সময়ের জন্য মনে রাখবে যে 5 বাই অর্থাৎ 5/18 এটা দিয়ে গুণ করলে পারে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। ক্লিয়ার হলো? কেন আমাদের এখানে যেহেতু মিটারে আছে সেই জন্য আমরা এখান থেকে এটাকে কিলোমিটার থেকে মিটারে নিয়ে নিলাম। এখানে সেকেন্ড আছে, মিনিটে পরে আমরা কনভার্ট করে নেব। তাহলে এবার আমরা কি জানি যে টাইম ইজ ইকাল টু কি হয়? ডিস্টেন্স ডিভাইডেড বাই কি হয়? স্পিড। তাই তো? তাহলে ডিস্টেন্স আমাদের কত আছে? এটা। স্পিড কত আছে? 4.4 ইন্টু 5/18। 18টাকে আমরা উপরে লিখে নিলাম, এখানে দশমিকটাকে তুলে দিলাম, দিয়ে তার বদলে এখানে একটা 10 লিখলাম। এই পর্যন্ত কারোর বুঝতে কোনো অসুবিধা নেই আশা করব। এটাকে এটাকে যদি কাটি তাহলে এখানে আসবে 2, আর এটা কেটে গেলে 1, মানে এখানে থাকলো 10। 5 দুগুণে কত? 10, 10 10 কেটে গেল, পড়ে রইল 180 এত সেকেন্ড। তাহলে 180 সেকেন্ড, তার মানে কত? 3 মিনিট।
তাহলে আমাদের অ্যান্সার এসে গেল অপশন এ 3 মিনিট। ক্লিয়ার? তাহলে অঙ্কটা কিভাবে করলাম আশা করছি সকলের কাছে পরিষ্কার হয়েছে এবং সকলে সেটা বুঝতে পেরেছ। ক্লিয়ার? ক্যালকুলেশন যত ফাস্ট করতে পারবে অঙ্ক তত ফাস্ট করতে পারবে, এই জিনিসগুলো আমি পরিমিতির ক্ষেত্রে বলে থাকি। এর কোনো শর্টকাট ট্রিক্স হয় না। শর্টকাট ট্রিক্সে করতে গেলে পারে বারবার কেটে কাটাকুটি করতে হবে, তার চেয়ে বরং ফার্স্ট ক্যালকুলেশন গুলো শিখতে হবে। এখন 24200 এটার রুট করতে গিয়ে যদি তোমরা সেই একেবারে ক্লাসিক মেথডের রুট বের করতে যাও তাহলে হবে না, ওটাকে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। ওটাকে দেখলাম 242, তা থেকে যদি 2 কমন নিয়ে নিই বা 2 ভাগ করে নিই তাহলে আমরা পাবো 211, তার মানে 121 পাবো, আর 121 মানে আমরা 11 লিখতে পারবো। সেই কারণে ওটাকে ওইভাবে ভেঙে নেওয়া। ক্লিয়ার? তাহলে চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। বলছে একটি ঘনকের প্রত্যেকটি বাহুর যোগফল একটি বর্গক্ষেত্রের পরিসীমার 3/5 গুণের সঙ্গে সমান হয়। আচ্ছা, তাহলে আগে ঘনক আমাদেরকে আঁকতে হবে। তো এই হয়ে গেল আমাদের ঘনক। বলছে ঘনকের প্রত্যেকটি বাহুর যোগফল, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ। এবার ঘনকের কটা বাহু আছে? মনে করো একটা লুডোর ছক্কা, লুডোর ছক্কার কতগুলো ধার থাকে? তাহলে আমরা এখানে গুনে দেখি, 1টা 2টো 3টে 4টে, এটা 5টা, এটা 6টা, এটা 7টা, 8টা, এই 9টা, এই 10টা, এই 11টা, এই 12টা, তাহলে 12খানা বাহু থাকে। তাহলে বলছে ঘনকের প্রত্যেকটি বাহুর যোগফল, তাহলে বাহুর যোগফল কত? 12a। প্রত্যেকটা 12টা বাহু আছে, তার যোগফল 12a। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে একটা বর্গক্ষেত্র বলেছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্রের যার বাহুর দৈর্ঘ্য আমরা b ধরে নিলাম, তার পরিসীমা 3/5 গুণের সঙ্গে সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সেটা কত হয়? 4 × b হবে। এই পর্যন্ত আশা করছি সকলের কাছে ক্লিয়ার। এখান থেকে আমরা যেটা করতে পারি, 3 × 4 = 12, আর এদিকে 12 আমরা কেটে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে a = b/5। এই পর্যন্ত আমরা কি লিখলাম, কেন লিখলাম সেটা তোমাদের সকলের কাছে পরিষ্কার। এইটুকু যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে নেক্সট আমরা চলে যাব, যদি ঘনকের আয়তনের গাণিতিক মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের গাণিতিক মানের সমান হয়, অর্থাৎ ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি? a³ বাহুর কিউব হয়, সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের গাণিতিক মান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? একটা বাহুর দৈর্ঘ্য b হলে এটা, তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে a³ আমার বর্গক্ষেত্র নিয়ে কাজ, আর ঘনকের কাজ নেই। তাহলে a কে আমরা b তে কনভার্ট করব, তার জন্য এই কনভার্সনটাকে কাজে লাগাবো। তাহলে a³ এর জায়গায় আমরা লিখতে পারি b/5 তার হোল কিউব = b²। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি, b³/5 করলে পারে হয় কিউব 125 = b²। b² আর কিউব কাটলে একটা b পড়ে থাকে, তাহলে b = আমরা লিখতে পারি 125 এত। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 × বাহু, তাই তো? তাহলে 4 × b, এটা = 4 × 125 লিখতে পারি। 4 × 125 মানেই হচ্ছে আমাদের 500। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। কিভাবে অঙ্কটা করলাম আশা করছি বোঝা গেছে এবং তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে 10 মিটার দৈর্ঘ্যের বর্গাকার ঘরের মেঝের মাঝখানে একটি বর্গাকার কার্পেট ও কার্পেটের চারপাশে অয়েল ক্লথ পাতা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি বর্গাকার ঘর রয়েছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং তার যে মেঝে, সেই মেঝেতে আমরা একটা কার্পেট পেতেছি। এই মাঝখানে দেখো কার্পেট, আর তার বাইরে আমরা কি করেছি? অয়েল ক্লথের জিনিস পেতেছি। যদি কার্পেট এবং অয়েল ক্লথের জন্য প্রতি বর্গমিটারে এটার জন্য, অর্থাৎ কার্পেটটার জন্য 15 টাকা প্রতি বর্গমিটারে এবং অয়েল ক্লথের জন্য 6.5 টাকা প্রতি বর্গমিটারে খরচ হয়, এবং সমগ্র কাজটি করতে যদি মোট
1338.5 টাকা খরচা হয়, তাহলে কত মিটার চওড়া ছিল অয়েল ক্লথটা? কত মিটার চওড়া অংশে আমরা অয়েল ক্লথ পেতেছিলাম, অর্থাৎ এইটুকুর যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এইটুকুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক এই যে যতখানি চওড়া জায়গায় তোমরা অয়েল ক্লথটা পাটা আছে দেখতে পাচ্ছ, এইটুকুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো ফার্স্ট কাজ আমরা যেটা করলাম, যে যেটুকু অংশে আমরা কার্পেট পাচ্ছি তার একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ, অর্থাৎ বর্গাকার জায়গায় তো আমরা কার্পেটটা পেতেছি, তাহলে তার একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। তাহলে ঘরের মেঝের মোট ক্ষেত্রফল কত? 10 স্কয়ার, মানে হচ্ছে কত? 100। তাহলে যেটুকু অংশে কার্পেট পেতেছি সেটুকু অংশের ক্ষেত্রফল কত? এ স্কয়ার। তাহলে যেটুকু অংশ কার্পেট পাতা হয়নি, অর্থাৎ অয়েল ক্লথ পাতবো, সেইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে? এটা। এই পর্যন্ত ক্লিয়ার তিনটে জিনিস? এটা হলো সমগ্র মেঝের ক্ষেত্রফল, এটা হলো যেটুকু অংশে কার্পেট পেতেছি তার ক্ষেত্রফল, এটা হলো আমাদের যেটুকু অংশে কি করেছি না অয়েল ক্লথ পেতেছি সেটুকু অংশের ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গমিটারে 15 টাকা খরচা করি কিসের জন্য? আমরা কার্পেটের জন্য করি। আর 6.5 টাকা খরচা করি কিসের জন্য? সেটা হচ্ছে আমরা অয়েল ক্লথের জন্য খরচা করে থাকি। মোট আমাদের খরচা হয় 1338.5 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করব 15 স্কয়ার, আর এখানে যদি গুণ করা হয় 6.5 স্কয়ার, বাদ দিলে পারে আসবে কত? 8.5 স্কয়ার, প্লাস এখানে আসবে 650, একটা দশমিক আছে, 100 দিয়ে গুণ করলে পারে একটা দশমিক কেটে গেলে এটা আসে, এদিকে আসছে 1338.5, যা আছে তাই থাকলো। 8.5 তার স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা এদিকে বিয়োগ করব, তো বিয়োগ করে এখানে আসছে দশমিকের পর 5 যেমন আছে তেমন থেকে যাবে, 8-এর নিচে 0 আছে মানে 8 চলে আসবে, 13 থেকে 5 বাদ দিলে পারে একটা 8 আসবে, হাতে আছে 1, 6 একে 7, 13 থেকে 7 বাদ দিলে পারে আমাদের চলে আসবে আর একটা 6, তাহলে আমাদের টোটাল এটা আসছে সেটা। এবার স্কয়ার এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 688.5 ডিভাইডেড বাই 8.5, তো দশমিকটা আমরা তুলে দিলাম, দিয়ে আমরা কাটাকাটি শুরু করছি। আমরা যদি 5 দিয়ে কাটতে যাই তাহলে এখানে একবারে 5 বারং আমরা 60 দিয়ে দিলাম, সরি 5 13 65 দিয়ে দিলাম, তাহলে হাতে থাকছে 3 38, তাহলে 5 7টা আসছে কত? 35, আরো একটা 5 7টা 35, এটা আসছে। আর 85 কে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 17 আসবে, 17 দিয়ে যদি 17 কে আমরা 8 বাদ দিই তাহলে পারে আসবে 136, তা থেকে 1 বাদ গেলে 17 থাকবে, তাহলে 17 কে 17, তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি? a স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 81। তাহলে a স্কয়ার ইকুয়াল টু যদি 81 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু কত? 9। তাহলে আমরা কি পেলাম? যে এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 9। তাহলে যদি আমরা দৈর্ঘ্য বরাবর দেখি, দৈর্ঘ্য বরাবর যদি দেখি বা যে কোনো একটা বাহু বরাবর যদি বর্গক্ষেত্রটার দিকে তাকাই, ঘরটার দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে লেন্থ ঘরটার 10 মিটার, আর কার্পেট পাতা হয়েছে 9 মিটার, তাহলে বাকি আছে কত? 1 মিটার। তো 1 মিটার করে দুদিকে আছে, তাই তো? টোটাল গ্যাপটা হচ্ছে কত? 1 মিটার। তো এই 1 মিটারটা কি আছে? এদিক থেকে আছে এবং এদিক থেকে আছে, এই দুদিক থেকে হয়েছে, তাহলে 1 মিটার মানে এদিকে অর্ধেক, হাফ মিটার, এদিকে হাফ মিটার, নিয়ে তো 1 মিটার হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো কি যে কতখানি চওড়া অংশে কার্পেট পাতবো? সেটা হচ্ছে 10 মাইনাস 9 ডিভাইডেড বাই 2, তার মানে 1/2, অর্থাৎ হাফ মিটার হবে চওড়া যতখানি অংশে আমরা কার্পেটটা পাচ্ছি। তো কিভাবে করলাম? টোটাল লেন্থ হচ্ছে 10, দেখতে পেয়েছো টোটাল লেন্থ এখানে 10 দেখানো আছে, টোটাল এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 10, আর এইটুকু কার্পেট পেতেছি সেটা 9, তাহলে 10-এর থেকে 9 বাদ দিলে কত থাকে? আমার 1 থাকে। এবার কার্পেটটা ঠিক মাঝখানে পাতা হয়েছে, অর্থাৎ কার্পেটের এদিকেও একটা অংশ রয়েছে, এই পাশেও কিছুটা অংশ রয়েছে, তো দুটো অংশই সমান সমান আছে, তাহলে দুটো অংশ যদি সমান থাকে তাহলে 1 কে 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কত আসে? হাফ আসে। সেভাবেও আমরা ব্যাপারটা ব্যবহার করতে পারবো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে একটি করে বৃত্ত অঙ্কন করা হয় এমন ভাবে যাতে একটি বৃত্ত অন্য দুটি বৃত্তকে স্পর্শ করে। অর্থাৎ একটা বর্গক্ষেত্র দেখতে পেয়েছো ভেতরে, তার প্রত্যেক শীর্ষবিন্দুতে আমরা একটা করে বৃত্ত অঙ্কন করেছি এমন ভাবে যাতে প্রত্যেকটা বৃত্ত সবাইকে স্পর্শ করে। দেখো এই বৃত্তটা একে এবং একে স্পর্শ করেছে, এইভাবে প্রত্যেকটা বৃত্ত পাশাপাশি অবস্থিত দুটো বৃত্তকে স্পর্শ করে। ওই বর্গক্ষেত্রের ভিতরে বৃত্তের পরিসীমা বেষ্টিত অংশ বাদে, অর্থাৎ বৃত্তের পরিসীমা, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কি বৃত্তের পরিসীমা, এরকম ভাবে বৃত্ত দ্বারা যে পরিসীমা বেষ্টিত অংশ রয়েছে এই অংশ বাদে বাকি যে অংশটা রয়েছে, অর্থাৎ আমি একটু সেট দিচ্ছি, এই যে মাঝখানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে, এই অংশটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে পারে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা জানি, সেখান থেকেই বৃত্ত দ্বারা ছেদিত যে অংশগুলো রয়েছে, পরিসীমা বেষ্টিত যে অংশগুলো রয়েছে, বৃত্তের যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোর ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলেই আমরা এই সেট দেওয়া অংশটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার? এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তর মতন যে অংশগুলো রয়েছে, বৃত্তাংশগুলো রয়েছে, তার ক্ষেত্রফল কিভাবে বের করব? তার জন্য গতকালকের ক্লাসে একটা ফর্মুলা করিয়েছিলাম, সেই ফর্মুলাটাই আজকের ক্লাসে আমাদের কাজে লাগবে। আগে আমরা বের করি বৃত্তাংশের যে ফর্মুলা, তার ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা, সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখানে আমাদের এই বৃত্তর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা বর্গক্ষেত্রের একটা দুটো বাহুর মধ্যে কোণ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের থিটার মান চলে এসছে 90 ডিগ্রি। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটো বৃত্ত যেহেতু পরস্পরকে স্পর্শ করেছে এবং বৃত্ত দুটো চতুর্ভুজের একদম মাথায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজের বাহুর অর্ধেকই হবে বৃত্তগুলোর ব্যাসার্ধ, অর্থাৎ আর এর সঙ্গে সমান। তাহলে আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি 28/2 ইজিক্যাল টু হচ্ছে 14। আমাদের বলা আছে 28 হচ্ছে কি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। তো এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি প্রথমে যে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বৃত্তাংশগুলোর ক্ষেত্রফল। এবার এখানে বৃত্তাংশ কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে টোটাল চারটে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করবো এবং চারটেই যেহেতু সমান তাই জন্য আমরা কি লিখবো 4 ইন্টু পায়ের জায়গায় লিখে দিলাম 22/7 ইন্টু আর স্কোয়ারের জায়গায় লিখছি 14 ইন্টু 14 ইন্টু থিটার জায়গায় কত পেয়েছি 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা? আশা করছি কারোর কোনো অসুবিধা নেই এবং এই জিনিসটা আমরা লিখতে পারি। 90 দিয়ে 360 কে যদি কেটে দেওয়া হয় তাহলে পড়ে থাকবে 4 আর এখানের 4 কেটে গেল। 7 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে 2 থাকবে, তাহলে এদিকে আসছে 28 আর এদিকে আসছে 22 ইন্টু 28, তাহলে হচ্ছে 56, তাহলে হচ্ছে 616, এইটা আসবে আমাদের এত সেন্টিমিটার স্কোয়ার আসবে কি ওই চারটে বৃত্তাংশ যেগুলো দেখালাম, এই একটা, দুটো, তিনটে এবং এই চারটে, এই অংশটুকুর ক্ষেত্রফল, এই চারটে অংশ। এবার এই যে টোটাল যে চতুর্ভুজটা রয়েছে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে এই চারটে বৃত্তাংশের ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এই মাঝখানের অংশটার ক্ষেত্রফল পাবো। তাহলে এইবারে যে স্টেপটা করতে চলেছি সেই স্টেপটা কি বলছে? সেই স্টেপটাতে আমরা টোটাল যে চতুর্ভুজটা রয়েছে তার ক্ষেত্রফল কি হবে 28, তার হোল স্কোয়ার মাইনাস কি হবে 616, 28 এর স্কোয়ার করলে হয় কত 784 মাইনাস 616, বিয়োগ করলে কত আসছে 14 থেকে 6 বাদ দিলে আসবে 8। এটা দেখে আমরা বলতে পারি ডাইরেক্ট এটা আমাদের অ্যান্সার ইউনিট ডিজিট থেকে। তবু আমি বের করে বলে দিচ্ছি কারণ কোনোটাতে আমাদের অপশন কোনোটাতেই 8 নেই, তাহলে এটা ইউনিট ডিজিট 8 আছে তাই আমাদের 8 এসে যাবে এইভাবে। এখানে 2 হচ্ছে, 8 এর থেকে 2 বাদ দিলে আসবে 6 আর 7 এর থেকে এটা বাদ দিলে এত সেন্টিমিটার স্কয়ার। কিভাবে করলাম অঙ্ক আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। বলছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু থেকে 0.5 সেন্টিমিটার অংশ প্রত্যেক শীর্ষবিন্দু থেকে কাটা হয়েছে।
অর্থাৎ দেখো এখানে এই যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছ সেটা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। বলছে এই প্রত্যেকটা বাহুর ওপর প্রত্যেক শীর্ষবিন্দু থেকে 0.5 সেন্টিমিটার করে অংশ কেটেছি। এই শীর্ষবিন্দু থেকে এই বাহুটার ওপর এখান থেকে কেটে নিয়েছি, এইভাবে চারিদিকেই কিন্তু আমরা কেটেছি। তাহলে 0.5 করে যদি কাটা হয় তাহলে আমরা 1 সেন্টিমিটার করে একটা বাহু থেকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সকলের কাছে? বলছে কাটা অংশগুলি বাদ দিলে একটি অষ্টভুজ পাওয়া যায়। তাহলে কাটা অংশগুলোকে মনে করো নেই, তাহলে তোমরা একটা অষ্টভুজ দেখতে পাচ্ছ। বলছে এই অষ্টভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমায় বলো, একটা বর্গক্ষেত্র আছে মানে এই কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ চার কোণায় যে চারটি ত্রিভুজ দেখতে পাচ্ছ প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সেখান থেকে আমরা প্রত্যেকটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে ত্রিভুজগুলোর যদি ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারি আর টোটাল চতুর্ভুজটা থেকে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে অষ্টভুজ আকার যে আকৃতিটা পাবো তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখানে ঠিক আমরা এক্স্যাক্টলি সেই জিনিসটাই করব। তাহলে ওই ত্রিভুজ আকার যে অংশগুলো রয়েছে কটা আছে? টোটাল 4খানা আছে। তা আমরা লিখছি 4 ইন্টু হাফ ইন্টু ভূমি কত আছে 0.5, তাকে 1/2 লিখতে পারি, উচ্চতাকেও আমরা 1/2 লিখতে পারি। তাহলে এখান থেকে টোটাল আমাদের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে হাফ সেন্টিমিটার স্কয়ার আসছে ওই চারটে যে ত্রিভুজাকার অংশ রয়েছে তার ক্ষেত্রফল। তাহলে এবার বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 3, তাহলে 3 স্কয়ার করলে আসবে 9। তাহলে অষ্টভুজ আকৃতি অংশটার ক্ষেত্রফল কত হবে? 9 মাইনাস হাফ। তাহলে 9 মাইনাস হাফ করলে তো হবে 8.5 হবে, এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ 8.5 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের গাণিতিক মান প্রত্যেকটি কর্ণের গাণিতিক মানের অর্ধেকের সঙ্গে সমান। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যর গাণিতিক মান নির্ণয় করো। তাহলে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটার বলেছে ক্ষেত্রফল, সেটা বলছে এই ক্ষেত্রফলের গাণিতিক মান বা সংখ্যাটা এই কর্ণের দৈর্ঘ্যের সংখ্যার সঙ্গে সমান, নিউমেরিক্যাল ভ্যালুর সঙ্গে সমান। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিই যদি, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? এ স্কয়ার। সেটা বলছে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকের সঙ্গে সমান। তাহলে a√2 হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, এদিকে এ স্কয়ার আর এ কেটে গেল, তাহলে পড়ে রইল আমাদের কি এ। ইজ ইকাল টু আমাদের কত রইল? 1/√2 পড়ে রইল। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেলাম a ইজ ইকাল টু 1/√2। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a/√2 হয় সেখান থেকে আমরা এবার কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সেই যে ফর্মুলা a√2, তাহলে এর ভ্যালু কত? 1/√2 ইন্টু √2, কাটাকাটি করলে কত আসছে? 1 আসছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি 1। ক্লিয়ার? নেক্সট বলছে একটি 110 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠ রয়েছে। তাহলে এখানে যে মাঠটা রয়েছে তার একটা বাহুর দৈর্ঘ্য বলছে 110 মিটার। মাঠটির ঠিক মাঝখান দিয়ে প্রত্যেকটি বাহুর সমান্তরালে 5 মিটার চওড়া রাস্তা আছে। দেখে নাও ছবিতে যেভাবে দেখানো আছে এইভাবে 5 মিটার চওড়া রাস্তা রয়েছে একদম মাঠের মাঝখান দিয়ে, এবং প্রত্যেকটি রাস্তা একে অপরকে ছেদ করেছে। রাস্তার মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যেটুকু অংশ রয়েছে সেটুকুর ক্ষেত্রফলকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে আগে আমরা দেখে নিই আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। এটা আমরা মান বের করছি না, কারণ আছে সুবিধার জন্য। এবার মনে করো এই রাস্তাটা মাঠের বাইরে এই ধার দিয়ে আছে, আর এই রাস্তাটা মাঠের এই ধার দিয়ে রয়েছে, আর এটা হচ্ছে এই ধার দিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মাঠের প্রত্যেক বাহু থেকে 5 মিটার করে রাস্তার জন্য অংশ বাদ চলে যাচ্ছে। এদিক থেকে ওই 5 মিটার বাদ যাচ্ছে, এদিক থেকেও আমার এই 5 মিটার বাদ চলে যাচ্ছে।
তাহলে দুদিক থেকে আমার 5 মিটার রাস্তার জন্য অংশ বাদ চলে যাচ্ছে, তাহলে সেইটুকু অংশ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার বাদে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, সেটা হচ্ছে 110 থেকে 5 বাদ দিলে আসবে কত, 105 এটা আসবে। তাহলে রাস্তা বাদে মাঠের যে ক্ষেত্রফল সেটা কত হবে, 105 সেটার হোল স্কোয়ার। তাহলে আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সেটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো। এবার কেন আমি এটা মান বের করলাম না তার জন্য বিষয়টা দেখে নাও। এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিই, তাহলে এখানে আসছে কত, 215 ইন্টু a মাইনাস বি মানে এটা 5 আসবে, গুণ করলেই হয়ে যাবে। গুণ করলে কত আসছে, 5 5 25। তা ইউনিট ডিজিট দিয়ে করতে গেলে আমরা দেখছি এটা আর এটা আছে, এই দুটো অপশন হওয়ার কোনো চান্স নেই। হাতে আছে 2, 5 একে 5 আর 2 এ 7, দুটোতেই 7 আছে, তার মানে পুরোই করতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন, আনাদার ইম্পর্টেন্ট সাম। বলেছে একটি 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের ভিতর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যাই হোক, এটা কর্ণ বরাবরই গেছে ধরে নাও। ঠিক আছে, বলছে বৃত্তটার ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু নিয়ে, এটা হচ্ছে 13 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বৃত্তটার ব্যাস আর বর্গক্ষেত্রের কর্ণ দুটোই সমান। তাহলে বৃত্তটার ব্যাস অর্থাৎ 2r সেটা ইজ ইকাল টু 26। তাহলে বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে a রুট 2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেটা সমান সমান হচ্ছে 26। তাহলে a ইজ ইকাল টু আমরা লিখতে পারি 13 রুট 3, যেটা হচ্ছে বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এটা হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, মানে হচ্ছে 13 রুট 2 তার হোল স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার করলে হয় 169 ইন্টু 2, যেটা ডবল করলে হয় 9 দুগুণে 18, অর্থাৎ 8 আসছে, মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ইউনিট ডিজিট দেখে। তাছাড়া তোমরা গুণ করেও দেখে নিতে পারো যে ওটা আদৌ আসছে কিনা। আমরা 9 দুগুণে 18 করলাম, দেখছি এখানে অপশনে একমাত্র এটাতেই 8 আছে, তাই জন্য ওটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এত বর্গমিটার পরিমাপের একটি বর্গাক্ষেত্রাকার ভূমি এত 1 2 3 and 4 মিটার উঁচুতে তার দিয়ে ঘেরা আছে। যদি তারটির আবশ্যক দৈর্ঘ্য ভূমির পরিসীমা অপেক্ষায় 5% বেশি হয় তাহলে কত মিটার দৈর্ঘ্যের তার ভূমিটিকে ঘিরতে প্রয়োজন হবে? তো এখানে একটা কনফিউজিং বিষয় আছে, এই 1 2 3 4 মিটার এটা কি বিষয়? অর্থাৎ আমাদের যে বেড়া দিয়ে তার কাটার, সেখানে তোমরা দেখবে এইরকম ভাবে তারগুলো লাগানো হয়, ঠিক এইভাবে লাগানো হয়। তো অর্থাৎ এখানে আমরা 1 মিটার ডিফারেন্সে তার লাগিয়েছি, তাহলে প্রথম তারটা কত, 1 মিটার ডিফারেন্সে, তারপরটা 2 মিটার, তারপরটা 3 মিটার, তারপরটা 4 মিটার। এইভাবে ওই যে বর্গাক্ষেত্রাকার অংশটা রয়েছে তার চারদিকে আমরা বেড়া দিয়ে ঘিরেছি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, এইভাবে আমরা সেটাকে ঘিরেছি চারদিকে তারের বেড়া দিয়ে। এবার বলছে যদি তারটির আবশ্যক দৈর্ঘ্য মানে চারিদিক ঘিরতে যতখানি তার লাগবে সেটা ভূমিটির পরিসীমা অপেক্ষায় 5% বেশি, অর্থাৎ ভূমিটার আমরা জানি কি বেড়া দিতে গেলে কি করতে হয়, পরিসীমা বের করতে হয়। তাহলে পরিসীমা যতখানি তার থেকে 5% বেশি তার লাগবে এক পাক ঘোরাতে। কেন লাগবে, তারটাকে বাঁধতে হবে, তার জন্য তো কিছুটা তার লাগবে, সেই জন্য 5% তার বেশি লাগে। তাহলে এরাম করে টোটাল যে পদ্ধতিতে অর্থাৎ 4টে লেয়ারে বেড়া দেবো তার জন্য মোট কতটা তারের প্রয়োজন হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের যেটা হবে, যেহেতু বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল বলে দিয়েছে, সেখান থেকে অবশ্যই আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ক্লাসিক মেথডেই আমাদের করতে হবে, তাছাড়া উপায় নেই। এটা আসছে একে, এটা হচ্ছে 2 আসবে। নেক্সট আমরা 7 বাদ দিয়ে দেখি,
7 বার দিয়ে দেখলে 7 7 49 9, হাতে আছে 4, 4 7 4 দুগুণে 14 আর 4 হচ্ছে 18। 16 থেকে যদি 9 বাদ যায় আসবে 7, হাতে রাখবে 1, 8 আর 1 9, এটা আসবে 2, তাহলে আসছে 27, তার সঙ্গে আসছে 84, 17 দুগুণে হচ্ছে 34, 34, তাহলে এখানে আছে 4, 4 আসতে গেলে পারে আসতে হবে আমাদের 8 বাদ দিতে হবে, 8 8টা 64 হয়, 8 8টা 64 হলে পারে 64 4, হাতে আছে 6, 4 8টা 32 আর হচ্ছে 6 38, হাতে আছে 3, 3 8টা 24 আর 3 27। ক্লিয়ার? কিভাবে আসলো ক্লাসিক মেথডে এটা আমাদের বের করে নিতে হবে। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা বের করা হয়ে গেলে পারে এই অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই। এটা বেরিয়ে গেল, আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে ফেলেছি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 × 178, এটা বর্গক্ষেত্রের পরিসীমা। আমাদের বলে দিয়েছে এটা হলো ফার্স্ট স্টেপ, এটা আমরা বের করে নিলাম। সেকেন্ড স্টেপ লাইনে আমাদের বলেছে এই যে পরিসীমা যা বেরোবে বর্গক্ষেত্রের, সেই পরিসীমার থেকে বলেছে 5% হচ্ছে বেশি তার লাগবে। ঠিক আছে, একটা একটা লেয়ারের জন্য, তাহলে 5% বেশি মানে আমরা এটা লিখতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার? এটা যদি লিখতে পারি আমাদের 4 বার তার ধরতে হবে, 4টে লেয়ার হবে, তাই তো? তাহলে এইখানে এই যে রাশিটা এসছে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, এটাকে কেটে দিয়ে আমরা লিখে দিলাম 21/20 ইন্টু এটা হচ্ছে 4। এখানে আরো একবার তোমাদেরকে বোঝার জন্য বলে দিই বিষয়টা কি করলাম। বিষয়টা হচ্ছে প্রথমে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা বের করলাম, তার জন্য বাহুর দরকার। বাহুর দৈর্ঘ্যটা এই ক্ষেত্রফল থেকে আমরা বের করে নিয়েছি, এটা আমাদের বাহুর দৈর্ঘ্য। সেই বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? বর্গক্ষেত্রের পরিসীমা। এবার বর্গক্ষেত্রের পরিসীমা যা, তার থেকে 5% বেশি তার লাগে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এটা, তার থেকে 5% বেশি তার লাগে মানে এটা দিয়ে গুণ করলাম। এবার বলছে একটা লেয়ারের জন্য অতখানি তার লাগে, তাহলে এরকম ভাবে কটা লেয়ার আছে? 1 2 3 4টে লেয়ার আছে, তাই তো? এইভাবে দেখো কটা, 1 2 3 4টে লেয়ার আছে, 4টে লেয়ার মানে কটা? 4খানা। তাহলে এইটাকে রাশিটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, তাই 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে কাটাকাটি করে দিই। এখানে আমরা 10 রেখে দিলাম নিচে, সুবিধা আছে, কারণ আমাদের এখানে একটা ফ্র্যাকশন ডিজিটও আছে, তাই 10 রাখতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি দিয়ে কাটলাম? 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে আমাদের 2 থেকে গেল। তাহলে আসছে কত? 178 ইন্টু 4 দুগুণে 8, 8কে 21 দিয়ে গুণ করলে 8 একে 8, 8 দুগুণে 16, এটা বাই 10। তাহলে এইটাকে জাস্ট আমাদের গুণ করতে যেটুকু সময় লাগবে সেটুকুই হচ্ছে আমাদের এই অঙ্কটা করার জন্য মোটমাট লাগা সময়ের পরিমাণ। তো এটাকে গুণ করি, 8 8টা 64 4, অপশানে দেখো 4 এটাতেই আছে, তাহলে ইউনিট ডিজিট দেখে আমরা এটাকেই অঙ্ক করে দিতে পারি, তাই আমাদের গুণ করতে লাগে না। তবু আমরা অঙ্কটা করে দেখি যে সত্যি ওটা কিনা। তাহলে এখানে 6 আছে হাতে, 7 8টা 56, 6 হচ্ছে 62, 2 হাতে আছে কত? 6, 8 একে 8 আর 6 হচ্ছে 14, 6 8টা 48 8, হাতে আছে কত? 4, 7 6 7টা 42, 42 আর 4 হচ্ছে 46, 6 হাতে আছে 4, 6 একে 6 আর 4 10, আর এটা পড়ে রইল 178। তাহলে এখানে আসছে 4, এই দুটো যোগ করলে 10 শূন্য, 6 আর 4 10, 10 আর 8 18 আর 19 9, হাতে আছে কত? 1, 7 আর 8 আর 9, আর এখান থেকে আসছে আমাদের 2, তাহলে 2990 বাই 10 আসছে 29904 ডিভাইডেড বাই 10 আছে, তার মানে কি হবে? আমাদের যেটা আসবে 2990.4 আসবে অ্যান্সার, অর্থাৎ যেটা অ্যান্সার আসলো। ক্লিয়ার হলো? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনটায়। এটা আগের মতনই, কিন্তু এখানে আমাদের রাস্তা বাঁধানোর জন্য কত খরচ হবে সেটা বের করতে বলেছে, তাই এখানে ডিটেলসে বোঝাচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি বিষয়টাতে। তাহলে 23 মিটার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, আর বলেছে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তাহলে 3 মিটার চওড়া রাস্তা বাদ দিলে পারে পড়ে থাকে কত? 20 মিটার। এটার থেকে আমরা 20 মিটার তার স্কোয়ার করব। তাহলে এখান থেকে আমাদের যেটা গুণ করতে হবে সেটা হচ্ছে 43 ইন্টু 3, তাহলে 3 3 9 আর 3 4 12। আশা করছি কিভাবে করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। এবার আমাদের এখানে ডেসিমিটারে খরচা হচ্ছে, আর আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মিটার স্কোয়ারে। তাহলে মিটার স্কোয়ারকে আমাদের ডেসিমিটারে নিতে গেলে পারে কি করতে হবে?
আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা সেটাকে ডেসিমিটারে নিয়ে চলে যেতে পারবো। তাহলে আমাদের টোটাল যে ক্ষেত্রফলটা বেরোলো রাস্তার সেটা হচ্ছে এত ডেসিমিটার। তাহলে 1 ডেসিমিটারের জন্য যদি 1 টাকা খরচা হয় তাহলে এত ডেসিমিটারের জন্য কত খরচা হবে? তাহলে সেই সংখ্যাটা আমাদের কত হয়ে যাচ্ছে? সেই সংখ্যাটা আমাদের হয়ে যাচ্ছে 2900 এত টাকা। ঠিক? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো কিভাবে কি করলাম আশা করছি তোমরা এই অঙ্কটাই বুঝতে পেরেছো। তো আজকে এই বর্গক্ষেত্র থেকে এই 10টা প্রশ্নই রেখেছিলাম এবং এই 10টাই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আমি গ্রুপ ডি এক্সামের কোশ্চেন পেপার অ্যানালিসিস করে পেয়েছি। আর বাদ বাকি মোটামুটি অঙ্ক যেগুলো খুবই সোজা, বর্গক্ষেত্রে কোনোটায় ক্ষেত্রফল বলে দিয়েছে, তা থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, কোনোটায় পরিসীমা বের করতে বলেছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, এই জাতীয় অঙ্ক আছে সেগুলো রাখলাম না কারণ এগুলো অঙ্ক তোমরা করতে পারবে। এগুলো যেগুলো একটু গুরুত্বপূর্ণ, একটু জটিল টাইপের আমার মনে হয়েছে সেই সাপেক্ষে আমি তোমাদেরকে এই 10টা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে মনডে টু ফ্রাইডে এভরিডে 9টা AM এবং 7 PM এই দুটো ক্লাস হয়, এগুলো আশা করছি তোমরা নিয়মিত করছো। এর পাশাপাশি বলবো যারা জেনারেল সায়েন্স নিয়ে সমস্যা রয়েছে তারা অবশ্যই করে এইখানে যে ক্লাসগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্লে লিস্টে আছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো করো। এর ফলে তোমাদের জেনারেল সায়েন্স অনেকটাই বুস্ট আপ হবে। এবং আগামীকাল শুক্রবার কোনো ক্লাস কিন্তু থাকছে না, আজকে পর আবার আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে। আশা করছি সোমবার থেকে তোমাদের দাবি মতন জেনারেল সায়েন্সের থিওরি ক্লাস শুরু করতে পারবো। এর পাশাপাশি তোমাদের বলবো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাতে লাইক করো এবং এই ধরনের ক্লাস নিয়মিত করার জন্য তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সকলের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো। দেখা হচ্ছে সন্ধ্যের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে গুড বাই।